ওকে, তো তোমরা কি স্ক্রিন দেখতে পারতেছো? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, আমরা শুরু করি, চলো। আমার শুধু শীত করে কানে। সিলেবাসটা দেওয়ার কথা ছিল, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিলেন না তো ভাইয়া। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কি দেওয়ার কথা ছিল ভাইয়া? ভাই সাজেশনটা তো দিলেন না আমাদেরকে সাজেশনের পিডিএফ দেন নাই ভাইয়া। আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছি, রুকো যারা। সাজেশনের পিডিএফ চেক ইট নাও। সাজেশনের পিডিএফ এইচএসসি 2023 সাজেশন। আচ্ছা দেখো, আমি জুমের চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি, আবার ফেসবুকেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, দিয়ে দিচ্ছি দেখো জুমে, আর আমি ফেসবুকেও দিয়ে দিচ্ছি এটা এখনই। দেখো দিয়ে দিছি, জুমে দিয়ে দিছি, ফেসবুকেও দিয়ে দিছি। টপ 10 সাজেশন 2023। ওকে, ডান, তোমরা এখানে পেয়ে যাবা। ফেসবুকেও দিয়ে দিছি, জুমেও। জুমের পাসওয়ার্ড কি? জুমের পাসওয়ার্ড গ্রুপে দেয়া আছে, তুমি চেক করে নাও। জুমের পাসওয়ার্ড গ্রুপে দেয়া আছে, তুমি চেক করে নাও। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? এখন কি আচ্ছা, অলরাইট, ঠিক আছে। তাহলে চলো আমরা আগে সিনোনিম অ্যান্টোনিম দেখি, কারণ তোমাদের 8 দাগে আসবে সিনোনিম অ্যান্টোনিম, 9 দাগে আসবে পাংচুয়েশন, মানে ইউজেস অফ ক্যাপিটালস। তো তোমাদের অনেক দিন পর ক্লাস নিচ্ছি, আমি খুবই সরি। আর আর ক্লাস মিস হবে না, ঠিক আছে? তোমাদের ক্লাস ছিল রবি মঙ্গল বৃহস্পতি, আবার এখন থেকে রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস চলবে শেষ না হওয়া পর্যন্ত। সো গ্রামার, সিনোনিম অ্যান্টোনিম। এখন দেখো, সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষায় আসবে তোমাদের 8 দাগে, কারণ আগে আসতে 11 দাগে, কিন্তু তোমাদের তো শর্ট সিলেবাস। শূন্যস্থান থাকে, শূন্যস্থান তো না, মানে 10টা থাকে। 5টা সিনোনিম থাকবে, 5টা অ্যান্টোনিম থাকবে। মার্কস হচ্ছে 5। তো সিনোনিম অ্যান্টোনিম আসবে 8 দাগে, 10টাতে 5 মার্ক। 10টার মধ্যে 5টা সিনোনিম থাকবে এবং 5টা অ্যান্টোনিম থাকবে। 5/5 পাওয়ার জন্য এখানে কোনো গ্রামার নাই, কোনো রুলস নাই, কোনো লস নাই, কিছু নাই। একমাত্র কি জানতে হবে? ভোকাবুলারি। কি জানতে হবে? ভোকাবুলারি। যদি তুমি ভোকাবুলারি জানো, অটোমেটিকলি সিনোনিম অ্যান্টোনিম তুমি পারবা। তোমার যত বেশি ভোকাবুলারি জানা থাকবে, এই টপিকে ভালো করার সম্ভাবনা তোমার তত বেশি। তবে আমি এখানে তোমাদেরকে একটা সিক্রেট বলে দিই, সেটা হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম ম্যাক্সিমাম টাইম বিগত বছরের থেকে আসে। 10টার মধ্যে 6টাই প্রিভিয়াস ইয়ার্স থেকে আসবে। তো তুমি যদি আমার বই তোমার কাছে থেকে থাকে, দেখো এই যে তোমাদের এটা হচ্ছে 2016 সালে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। এই কটা আমি বাংলা অনুবাদ সহ এখানে দিয়ে দিচ্ছি, এগুলো তুমি পড়বা। অ্যাকসেপ্টেড মানে গৃহীত, এটার অ্যান্টোনিম কি? রিজেক্টেড। সিনসিয়ারিটি আন্তরিকতা, এটার অ্যান্টোনিম কি? রেসপন্সিবিলিটি দায়িত্ব কর্তব্য, এটার অ্যান্টোনিম কি? এগুলা তুমি বাসায় বসে এটা পড়বা। কুমিল্লা বোর্ড 2016 এই 10টা আসছে। নেভার মানে কখনোই না, এটার অ্যান্টোনিম কি? অলওয়েজ। অ্যান্টোনিম কি? অলওয়েজ। উইকার মানে দুর্বলতর, এটার অ্যান্টোনিম কি? স্ট্রঙ্গার। কি? স্ট্রঙ্গার। ডিসকারেজ মানে উৎসাহ, এটার অ্যান্টোনিম কি? বিপরীতার্থক শব্দ কি? ডিসকারেজের অ্যান্টোনিম এনকারেজ বা মোটিভেট, মানে কাউকে উৎসাহিত করা, অনুপ্রেরণা দেয়া। ওকে, সো প্রত্যেকটা এভাবে, ঠিক আছে? এখানে যেগুলো আছে এগুলো যদি তুমি পড়ো 2016 সাল থেকে 2019 পর্যন্ত, তাহলে এর মধ্যে থেকে 100% তুমি কমন পাবা। তো এটার সলিউশনও দেয়া আছে, এই যে এটার সলিউশন প্রত্যেকটার, এই সলিউশন দেয়া আছে, তুমি সলিউশন দেখে নিলা। কারণ তুমি তো আর ভোকাবুলারি সব পারবা না হয়তো তোমরা, বাট অনেকগুলোই পারবা। যদি তুমি এখান থেকে দেখে নাও, তাহলে তোমার জন্য ইজি হবে। ক্লিয়ার? তো এই যে যে বিগত বছরগুলো, এখানে কোনো রুলস নাই, কিছু নাই। সিনোনিম মানে সমর্থক শব্দ, যে শব্দটা আছে ওই ওই অর্থেরই আরেকটা শব্দ। আর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, যে শব্দটা থাকবে তার বিপরীতার্থক শব্দ। এই যে সিক্রেটলি, গোপন ভাবে, ঠিক আছে? সিক্রেটলি মানে গোপন ভাবে, এটার সিনোনিম। সিনোনিম মানে এটার সমর্থক শব্দ। তো সিক্রেটলি এর সমর্থক শব্দ হাইডিংলি।
হাইডিংলি মানে লুকায়িত ভাবে, বা কোভার্টলি মানেও লুকায়িত ভাবে। ক্লিয়ার? সেভাবে তুমি কভার, যেটাকে আমরা বলি না কভার করা, তো সেই কোভার্টলি বা কভার্টলি। ক্লিয়ার? অপ্রেসর মানে শোষণকারী, যে নির্যাতন চালায়, দমন চালায়, অপ্রেশন, যেটাকে আমরা বলি রুলার। কি বলি? রুলার। অথবা বলতে পারো এই অপ্রেসরের জায়গায় বলতে পারো হচ্ছে ডিকটেটর। কি? ডিকটেটর মানে শোষণকারী, শাসনকারী, এমন। ক্লিয়ার? ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা তোমাদেরকে পড়তে হবে। এখানে আসলে কোনো রুলস নাই বা বোঝানোর মতো, জাস্ট তোমার নিজেরা একটু প্র্যাকটিস করলে হবে। তোমরা কি বুঝতে পারছো না পারো নাই? বুঝতে পারছি। জি ভাই ভাই, আজকে শেষ বুঝছি। করে দেন, ভাই কোর্সটা এই আজকে 5 শেষ। মার্কটা, আচ্ছা পিডিএফ দিয়ে দিছি তোমাদের গ্রুপে, এই 5 মার্কটা ডিপেন্ড করে বেসিক্যালি তোমার ভোকাবুলারি জানার উপর। আর আর যেগুলো আছে বইতে এগুলো প্র্যাকটিস করবা। ফ্রেন্ড মানে বন্ধু, এটার অ্যান্টোনিম কি? ফো মানে শত্রু। ফ্রেন্ড আর ফো। নিড মানে প্রয়োজন, এটার অ্যান্টোনিম আনএসেনশিয়াল মানে প্রয়োজন নয় এমন। সিম্প্যাথি মানে সহানুভূতি, এটার সিনোনিম পিটি মানে দয়া, মায়া, এমন। কম্প্যাশন মানেও সহানুভূতি। ক্লিয়ার? প্রুফ মানে প্রমাণ করা, এটার সিনোনিম মানে মেক এনিথিং হ্যাপেন, এটার সিনোনিম মানে প্রুভের। তো প্রুভের ডাইরেক্ট সিনোনিম ওইভাবে হয় না, তুমি সলভ দিতে পারো, সলভ। ক্লিয়ার? প্রুভের সিনোনিম তুমি সলভ দিতে পারো, PROVE, প্রুভ। কিছু কিছু শব্দের ডিরেক্ট সিনোনিম হয় না। তো প্রুভ মানে কোনো কিছু প্রমাণ করা, তো তুমি শো দিতে পারো, অথবা প্রুভ মানে প্রমাণ করা, শো অথবা সলভ, কিন্তু ডাইরেক্ট প্রমাণ করার আর কোনো শব্দ নাই প্রুভই। ফলস মানে মিথ্যা, এটার অ্যান্টোনিম অ্যাকিউরেট বা প্রপার। হার্ম মানে ক্ষতি, এটার অ্যান্টোনিম হার্ম মানে কারো ক্ষতি করা। ঠিক আছে? আর হার্ম মানে ক্ষতি, এটার অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ আমরা দিতে পারি বেনিফিট অথবা অ্যাডভান্টেজ। ঠিক আছে? লাফ মানে হাসা, ক্রাই মানে কান্না, হাসা, কাদা। প্লেজার মানে আনন্দ, এটার সিনোনিম ডিলিজ। প্লেজার মানে আনন্দ, এটার সিনোনিম আমরা আসলে কয়েকটাই দেওয়া যায়। একটা হচ্ছে যে ডিলাইটফুলনেস মানে আনন্দ, ডিলাইটফুলনেস। আরেকটা হচ্ছে গ্লাড, গ্লাড, এটার মানেও আনন্দ। তারপরে প্লেজার মানে যে আনন্দ, এটা আরেকটা সিনোনিম আছে মাই প্লেজার, প্লেজার ইজ মাইন, প্লেজার PLEASURE। হ্যাপিনেস বা ডিলাইটফুলনেস। ঠিক আছে? বা কন্টেন্টমেন্ট মানে সন্তুষ্টি, মানে আনন্দ, এটা বোঝায় আর কি। তবে কাছাকাছির মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ডিলাইটফুলনেস। হ্যাপিনেসও তোমরা দিতে পারো, 100% অ্যান্সার হবে। ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা। আইডিয়া মানে ভাবনা, তো আইডিয়া মানে ভাবনা, এটার সিনোনিম হচ্ছে থট, THOUGHT, থট, THOUGHT, থট। হ্যাঁ। আর কোনো কিছু নিয়ে আসা, এটাকে ব্রিং। ভাই আজকে কোর্সটা শেষ করে দেন, আজকের মধ্যেই শেষ করে দেন না না, একদিন হবে না এই ভাই, কোর্সটা। পাংচুয়েশন আছে। তো ব্রিং মানে নিয়ে আসা, সিনোনিম দেখি আমি। ব্রিং মানে নিয়ে আসা, তো এটাকে কোনো কিছু নিয়ে আসা, এটাকে তোমরা এসকর্ট বলতে পারো, ASCORT, স্কর্ট, অথবা কন্ডাক্ট, CONDUCT। তবে এটারও ডাইরেক্ট সিনোনিম হয় না। ব্রিং মানে নিয়ে আসা, আরেকটা শব্দ মনে করো এক্সারসাইজের, যার মানে নিয়ে আসা, এরকম হয় না। প্রুভ মানে প্রমাণ করা, এটা ডাইরেক্ট সিনোনিম নাই আর। ক্লিয়ার? একটাই শব্দ, সেই এরকম হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সো ব্রিং মানে নিয়ে আসা, এটাকে স্কর্ট বলতে পারি আমরা, বা কন্ডাক্ট বলতে পারি। কন্ডাক্ট মানে কোনো কিছু পরিচালিত করা। পরিচালিত করা মিন্স একটা জিনিস তোমার মতো করে ঘটানো, এটা। আরেকটা আছে এসকর্ট। এসকর্ট মানে কাউকে, ওই যে বল না সেলিব্রিটিদেরকে এসকর্ট করা হয়। ঠিক আছে? অর্থাৎ তাদেরকে নিয়ে আসা হয় দুই পাশে গার্ড দিয়ে, যে ব্যাপারটা মানে মানুষ গিয়ে নিয়ে আসে, এরকম অর্থে ব্রিং মানে নিয়ে আসা বোঝায়। সো এই তোমরা বিশেষ করে এইচএসসি 2019-এর 18-র 4টা কোয়েশ্চেন অবশ্যই সলভ করবা। 18-র ক খ আর 19-এর মোটামুটি 16 থেকে 19 পর্যন্ত পড়লে তোমার অনেকগুলা কমন পড়বে। ক্লিয়ার? এই টপিক থেকে। এটা জাস্ট ডিপেন্ড অন যে তুমি ভোকাবুলারি পারো কিনা। কোনো রুল নাই, নাথিং, কোনো গ্রামাটিক্যাল ফ্যাক্ট এখানে নাই, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমাকে ভোকাবুলারি জানতে হবে আর এগুলো একটু প্র্যাকটিস করবা। আর সলিউশন দেওয়া আছে বইয়ে, নিজের একটু পড়বা। সলিউশনেরও বাংলা মিনিং দেয়া আছে, শুধু কোয়েশ্চেন গুলোর বাংলা মিনিং তো দিয়ে দিছিলাম এইখানটাতে। এই যে দেখো, মনে করো এটা ছিল কোয়েশ্চেন, প্রশ্নে কিন্তু বাংলা মিনিং দেয়া থাকবে না, আবার এটা ভাইবো না। তোমাদের পড়ার জন্য ডিফারেন্ট মানে ভিন্ন,
এটার সিনোনিম সিক মানে খোঁজা, এগার মানে আগ্রহ, অবজারভেশন লক্ষ্য করা, মেয়ার এর বাংলা শব্দগুলো দেয়া, আবার এদের সলিউশনের বাংলাগুলো দেওয়া আছে, ক্লিয়ার? তো তোমাদের পড়তে গেলে এটা থেকে অনেক সহজ হবে, তোমরা পড়বা অবশ্যই বাসায় বসে এটা। আর পাংচুয়েশন এন্ড ইউজেস অফ ক্যাপিটাল, অর্থাৎ যতি চিহ্নের ব্যবহার, ঠিক আছে? যতি বা বিরাম চিহ্ন, কখন কোথায় থামতে হবে, কতটুকু পরিমাণ থামতে হবে, এই যে যে চিহ্নগুলোর ব্যবহার, এটা এই যতি চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার বলে। সো পাংচুয়েশন এন্ড ইউজ অফ ক্যাপিটালস পরীক্ষায় আসবে তোমাদের 9 দাগে। কয় দাগে? 9 দাগ। আচ্ছা, বলো তোমাদের, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো। ভাইয়া ভাইয়া ফিচারে সবগুলা ক্লাস অ্যাড করা নাই। মানে আমি ইয়া করে দিব ক্লাসের সিরিয়ালটা, ভাইয়া, তাই? ভাইয়া জি জি ভাইয়া, ভাইয়া সবগুলা আমি নাই এখনো আর কি। আচ্ছা, আমি ভাইয়া করে দিচ্ছি ভাইয়া। ভাইয়া আমি এখন ওটা ভর্তি হইনি, আমাকে এখন ডিসকাউন্টটা দিবেন না? আমার এক্সাম ছিল ভাইয়া। আচ্ছা, দিবে না ভাইয়া, তুমি বললো যে কল সেন্টারে যে ভাইয়া আমি 23 বাজে ছিলাম। ভাইয়া এখন থেকে ভাইয়া 7টায় ক্লাস? কি ভাইয়া, বুঝি নাই। এখন থেকে কি 7টায় ক্লাস? উম না, ওরকম না, ঠিক জানিয়ে দিব আগে। তোমাদের আজকে আরেক ক্লাসটা ক্লাসে ভাই শেষ আরেক, করে দেন, আমাদের তো আর কিছু নাই, আরেক ক্লাসে প্র্যাকটিস করাই শেষ করে দেন, তাইলে পাঞ্চুয়েশন মার্ক। সেইটাই আসলে তোমাদের তার কিছু নাই, পাংচুয়েশন হয়ে যাবে আজকেই, দেখো। আর এখানে তো আসলে যা আছে এগুলা। আচ্ছা, আরেকটা কথা, তোমরা যখন কাশি আসতেছে কেন এত, তোমরা যখন অ্যাডমিশনের জন্য পড়বা তখন কিন্তু এই যতি চিহ্নের ব্যবহার লাগবে, পাংচুয়েশন এন্ড ইউজ অফ ক্যাপিটালস, এই টপিকটা তখন লাগবে, মাস্ট। এখান থেকে কোশ্চেন হয়, দাড়ি কমার ব্যবহার। তো এটা সবচেয়ে ইংরেজির চেয়ে তোমরা বাংলায় আরো পরে ভালো বুঝতা, বাট সমস্যা নেই, আসলে এটা তো আর অ্যাডমিশনের জন্য না, এটা একাডেমিকের জন্য। কিন্তু অ্যাডমিশনের জন্য তোমাদের এই টপিকটা লাগে। দেখো, তো পাংচুয়েশন এন্ড ইউজ অফ ক্যাপিটালস পরীক্ষা আসবে 9 দাগে, যেটা আগে আসতো মূলত 12 দাগে। তো পাংচুয়েশন এন্ড ইউজ অফ ক্যাপিটালস ব্যবহার করতে হবে বা আনতে হবে সাধারণত 10টা। এখন দেখো, তোমাদের কোয়েশ্চেনটা আসবে এরকম, ঠিক আছে? এই যে একটা কোয়েশ্চেন, কুমিল্লা বোর্ড 16, বরিশাল বোর্ড 16, এখন এরকম তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিবে, ঠিক আছে? এখন এর মধ্যে মনে রাখবা 10টা জায়গায় ভুল আছে, 10টা বিরাম চিহ্ন, সেই 10টা তোমাকে ঠিক করতে হবে। 10টায় তুমি কত মার্কস পাবা? 5। এখন তুমি যেন ভাইবো না যে ভাইয়া আমি তো 5 জায়গায় বসাইছি, বা ভাইয়া আমি তো 13 জায়গায় বসাইছি, তাইলে কিন্তু হবে না। 5টা বা 8টা, 8 জায়গায় বসাইছো, তার মানে তুমি আরো 2টা জ্যোতি চিহ্ন বসতো তুমি খুঁজে পাও নাই। আর তুমি আরেকজন 13টা বসাইছে জ্যোতি চিহ্ন, দাড়ি কমা টমা এখানে একটাও দেয়া থাকবে না, তুমি দিলা। আরেকজন 13টা বসাইছে, তাহলে ও কয়টা বেশি বসাইছে বলো তো? 3টা। আর তুমি 2টা। 8টা বসাইছো, তুমি কয়টা কম বসাইছো বলো তো? 2টা। 2টা। সো 10টা, 2টা। হ্যাঁ, সো 10টা কিন্তু থাকবে মিনিমাম, মিনিমাম 10টা থাকবে। তবে এটা সত্যি কথা, কখনো কখনো 9টা, কখনো কখনো 11টা থাকতে পারে, বাট রেয়ার কেস, সেটা খুবই কম। মিনিমাম তোমরা 10টা পাবা, ক্লিয়ার? ওকে। সো পাংচুয়েশন এন্ড ইউজ অফ ক্যাপিটালস ব্যবহার করতে হবে বা আনতে হবে সাধারণত 10টা, মার্কস 5। এই টপিকে 5/5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলস গুলো ফলো করলেই হবে। আর বিগত বছরের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন গুলা, বোর্ড কোয়েশ্চেন যেগুলা। ওকে। সো প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। তোমরা এই নিয়ম এখন বলো যে ভাই আগে তো এই নিয়ম জানতাম না, আজকে ফার্স্ট জানলাম। না ভাইয়া, আর ভাইয়া প্রশ্ন কিভাবে থাকবে নাকি ভাইয়া, ভাইয়া? ভাইয়া আমাদের তো 7 নাম্বারে আসবে গল্প ভাইয়া। আকারে থাকবে না ভাইয়া? বুঝি প্রশ্ন নাই, তো গল্প, ভাইয়া বুঝি বলতেছি নাই। প্রশ্ন, প্রশ্ন তো আপনার গল্প আকারে থাকে, ওইরকম ভাবে কি ওই যে ডায়লগের মতো সিরিয়াল ভাবে? না 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 না, এটা ডায়লগ আকারেও দেয়, গল্প আকারেও দেয়, তবে মোস্ট অফ দ্য টাইম ডায়লগ আকারে আসে। এই যে ঢাকা বোর্ডের 16 কোশ্চেন, এটা এটা কুমিল্লা বোর্ড 16, এটা বরিশাল রাজশাহী বোর্ড 16, এটা ডায়লগ আকারেই আসে। এর মধ্যে আমাদের সময় ডায়লগ আসছিল, এই যে চিটাং বোর্ডে একটাতে দেখছি যে ইয়ে আসছে প্যাসেজ আকারে, ন্যারেশনের মতো করে। দিনাজপুর বোর্ডে, কুমিল্লা বোর্ডে 17তে ইয়ে আসছে, প্যাসেজ আকারে আসছে। আবার ঢাকা বোর্ডে 17তে ডায়লগ, রাজশাহী বোর্ডে 17তে ডায়লগ, ডায়লগের মতোই। তারপরে দিনাজপুর বোর্ডে 2017তে ডায়লগ, চিটাং বোর্ড 2017তে ডায়লগ, আবার সিলেট বোর্ডে প্যাসেজ, বরিশাল বোর্ডে আবার ডায়লগ, এইচএসসি 2018 ক সেটে দিছে প্যাসেজ, খ সেটে আবার দিছে ডায়লগ। 19 সালে ক খ দুইটাই ডায়লগ, ক্লিয়ার? তো তোমরাই বলো, প্রবাবিলিটি কোনটা, সম্ভাবনা বেশি কোন কোন ভাবে আসার, প্যাসেজ না ডায়লগ, বলো।
ডায়লগ হ্যাঁ। ভাইয়া তাইলে হ্যাঁ ডায়লগ ডায়লগ ভাইয়া ডায়লগ। তো এটা ডায়লগ আকারে, এটা ডায়লগ আকারে আসে সাধারণত, প্যাসেজ আকারে কম, ভেরি রেয়ার। 8টা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে 1টা 2টা বোর্ডে প্যাসেজ আসতে পারে, আর 6টাতেই ডায়লগ। ক্লিয়ার? সেরকম একটা ডায়লগ আকারে এর মধ্যে তোমাকে 10টা জ্যোতি চিহ্ন ব্যবহার করতে হবে, ক্যাপিটাল লেটার, দাড়ি, কমা, কোলন, সেমিকোলন, হাইফেন। প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, যে কোনো সেন্টেন্সের ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে? ক্যাপিটাল লেটার। যেমন এই যে একটা সেন্টেন্স, এর প্রথম ওয়ার্ড দা, এর প্রথম ওয়ার্ড কি? দা। সো এই যে দা, এর টিটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে। এই টিটা কি দিয়ে হবে? ক্যাপিটাল লেটার দিয়ে। কি পড়াচ্ছি, নিজেরই লজ্জা লাগে। শি লাভস বোথ সিঙ্গিং এন্ড ড্যান্সিং। দেখো, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ সুইডেন, আমার দেশের নাম সুইডেন। শি লাভস বোথ সিঙ্গিং এন্ড ড্যান্সিং, সে গান গাওয়া এবং নাচা দুইটাকেই ভালোবাসে। সে এখানে কি আছে? এস। কি আছে? এস। তো এই এসটা বড় হাতের হবে। মানে যে কোনো সেন্টেন্সের প্রথম যে অক্ষরটা, প্রথম ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা, সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বা ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। সেন্টেন্স সম্পূর্ণ শেষ হওয়া বোঝাতে ফুল স্টপ ব্যবহৃত হয়। একটা সেন্টেন্স সম্পূর্ণ শেষ, তো এখানে শেষটা বোঝাইতে কি দিতে হয়? ফুল স্টপ। দ্য লিটল চিলড্রেন আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, ফিল্ডে এসে সেন্টেন্সটা শেষ, তো এখানে কি দিব? একটা ফুল স্টপ। রনি হ্যাজ স্কোরড জিপিএ 5 ইন এইচএসসি এক্সামিনেশন। রনি জিপিএ পাস পেয়েছে এইচএসসি পরীক্ষায়। রনি হ্যাজ স্কোরড জিপিএ 5 ইন এইচএসসি এক্সামিনেশন, মানে হচ্ছে রনি এইচএসসি পরীক্ষায় জিপিএ পাস পেয়েছে। এই এক্সামিনেশন এসে সেন্টেন্সটা শেষ, তো এখানে আমরা কি দিব? একটা ফুল স্টপ। কি দিব? একটা ফুল স্টপ। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতেছো এবং ক্লিয়ারলি বুঝতেছো? আমার কথা কি শোনা যাচ্ছে এবং তোমরা কি বুঝতেছো? একটু বলো। জি ভাইয়া জি ভাইয়া শুনতেছি। শোনা যাচ্ছে। ওকে। সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে প্রত্যেকটার পরে কমা বসে এবং সর্বশেষটার আগে এন্ড বসে। দেখো, সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ যদি একাধিকবার আসে, তাহলে প্রত্যেকটার পর কমা বসে এবং সর্বশেষ যেটা সেটার আগে বসে এন্ড। সর্বশেষ যেটা সেটার আগে কি বসে? এন্ড। হর্স, যেমন ধরো একই পার্টস অফ স্পিচ, মানে নাউন পর 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 আসতেছে, আবার অ্যাডজেক্টিভ পর 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 আসতেছে, তাহলে প্রত্যেকটার পরে কমা। তাহলে প্রত্যেকটার পরে কি? কমা। হর্স, কাউ, হর্স মানে ঘোড়া, নাউন। কাউ গরু, নাউন। গোট মানে ছাগল, নাউন। ডগ মানে কুকুর, নাউন। এন্ড ক্যাট, আর ক্যাট মানে বিড়াল। তো এই প্রত্যেকটা একই পার্সন, প্রত্যেকটাই নাউন, প্রত্যেকটাই কি? নাউন। তো এই প্রত্যেকটা নাউনের আগে কমা বসবে এবং সর্বশেষটার আগে কমা না, সর্বশেষটার আগে কি দিতে হয়? এন্ড। এটা আমরা প্যাসেজ পড়তে গেলে সাধারণত দেখে থাকি না, লাস্টেরটার আগে কি থাকে? ভাইয়া কোর্স কি আজকে শেষ করে দিবেন? দেখি ভাই, আমি পড়াইতে থাকি রোজ। ভাইয়া না বলো। ভাইয়া, আমাদের ওই টেস্ট লেটার পেপার লেখার টেস্ট নিয়মটা পেপারের জন্য কি দিবেন। আবার পড়াবেন না? না আপু, এইবার যে টেস্ট পেপার পড়ানোর কথা ছিল না আপু। আর আচ্ছা থাক ভাইয়া। টেস্ট পরীক্ষার পরে গিয়ে আপু, এখন তোমরা টেস্ট পেপার পড়ালে বুঝবা না। আর টেস্ট পেপার অনেক ডিফিকাল্ট হয় আপু, তোমাদের আরেকটু ম্যাচিউরড হইতে হবে, মানে আরেকটু পড়াশোনা করতে হবে, আরেকটু জানতে হবে, আরেকটু ভালো পারতে হবে টেস্ট পেপার পড়তে গেলে। এখন টেস্ট পেপার পড়তে গেলে তোমরা হতাশ হয়ে যাবে, বুঝছো? আর এমনি টেস্ট পেপারের একটা কোর্স আছে, যেটা হয়েছিল, ক্লাসগুলো শিডিউল করা আছে, তুমি ভর্তি হইলে ওই ভর্তি হয়ে নিজে পার্সোনালি করতে পারো ক্লাসগুলা, রেকর্ডেড সব সিরিয়াল করা আছে। কিন্তু এখন যদি তোমাদেরকে আমি টেস্ট পেপার করাইতে যাই, এটা টু ফাস্ট তোমাদের জন্য, এটা অনেক আগে হয়ে যায়, বুঝতে পারছো? টু আর্লি। ওকে। তো সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে প্রত্যেকটার পর কমা বসে এবং সর্বশেষটার আগে এন্ড বসে। তো হোয়াটস এরপরে কমা, কাউ এরপরে কমা, গোট এরপরে কমা, ডগ এন্ড ক্যাট, লাস্টেরটা ক্যাট, সো লাস্টেরটার আগে এন্ড করবে, কমা না। তো এটা মনে রাখবে। আর ভেরি পপুলার ডোমেস্টিক অ্যানিমালস ইন আওয়ার কান্ট্রি, তো এগুলা খুবই জনপ্রিয় ডোমেস্টিক অ্যানিমালস, গৃহপালিত প্রাণী ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। হি ওয়াজ অথর, সে ছিল লেখক। অ্যাক্টর অভিনেতা। পেইন্টার চিত্রকর। সিঙ্গার মানে গায়ক। অ্যান্ড ড্রামাটিস্ট এবং নাট্যকার অ্যাট এ টাইম, একই সময়ে। তো একই সময় বা একসাথে সে ছিল লেখক, তারপরে অভিনেতা, চিত্রশিল্পী, গায়ক এবং নাট্যকার, মনে করো হুমায়ুন আহমেদ। তো হি ওয়াজ অথর, অ্যাক্টর, পেইন্টার, সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট এট আ টাইম। তো এখানে হি ওয়াজ অথর, অথর একটা নাউন। অ্যাক্টর অভিনেতা, নাউন। পেইন্টার নাউন। সিঙ্গার নাউন। অ্যান্ড ড্রামাটিস্ট, তো লাস্টটার আগে অ্যান্ড। তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দিই। ধরো আমরা একজনকে বলতেছি, মনে করো শি ইজ বিউটিফুল,
শুধু নাউন দিয়ে দুইটা উদাহরণ দিলাম, এই জন্য অ্যাডজেক্টিভ দিয়ে একটা দিই। শি ইজ বিউটিফুল, কিউট, অ্যাট্রাকটিভ, অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক, চার্মিং, CHAR, চার্মিং, গর্জিয়াস অ্যান্ড ফ্রেন্ডলি। তো এখানে দেখো শি ইজ, একটা মেয়েকে আমরা ডিফাইন করলাম মনে করো, বা একজন তুমি দিতে পারো যে মাই মিস, তোমার ম্যাডাম মনে করো, বা তোমার কেউ একজন প্রিয় মানুষ, বা এনিওয়ান, আমরা যদি কাউকে প্রশংসা করতে যাই, তা আমরা দিচ্ছি কি এখানে, শি ইজ বিউটিফুল, কিউট, অ্যাট্রাকটিভ, অ্যাস্থেটিক, চার্মিং, ঠিক আছে, গর্জিয়াস অ্যান্ড ফ্রেন্ডলি। এই যে এইগুলা কোন পার্টস অফ স্পিচ বলো তো, সব কয়টা এখানে, এগুলা কোন পার্টস অফ পার্টস স্পিচ? অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কোনটা? অ্যাডজেক্টিভ, এক্স্যাক্টলি। অ্যাডজেক্টিভ। সো এই যে অ্যাডজেক্টিভ গুলো এখানে আছে, এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভের পরে কমা, শুধুমাত্র লাস্টেরটার আগে অ্যান্ড। ফ্রেন্ডলি, সে কেমন, বন্ধুত্বপূর্ণ। তো শি ইজ বিউটিফুল, কমা, কিউট, কমা, অ্যাট্রাকটিভ, কমা, অ্যাস্থেটিক, কমা, বাংলাগুলো বলবো, বিউটিফুল মানে সুন্দরী, কিউট মানে কিউট, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, অ্যাস্থেটিক মানে নান্দনিক, চার্মিং মানেও আকর্ষণীয়, মোহনীয়, গর্জিয়াস মানে আড়ম্বরপূর্ণ, গর্জিয়াস, আর ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। তো লাস্টেরটার আগে একই পার্টস অফ স্পিচ যখন একাধিক বসে তখন প্রতিটার পরে কমা, শেষেরটার আগে এন্ড। ওকে, একটি সেন্টেন্সের মধ্যে একাধিক অর্থপূর্ণ ক্লোজ থাকলে প্রত্যেকটির পরে কমা বসে এবং শেষে ফুল স্টপ বসে। একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা বা তিনটা ক্লোজ থাকে, তাহলে প্রত্যেকটা অর্থপূর্ণ ক্লোজের পরে একটা করে কমা বসে এবং শেষে ফুল স্টপ বসে। শেষে কি বসে? ফুল স্টপ। যেমন ওয়ার্কিং হার্ড হি আর্নস হিজ লাইভলিহুড, কঠোর পরিশ্রম করে সে তার জীবনযাপন চালায় বা জীবন ধারণ করে। ওয়ার্কিং হার্ড, এটা একটা ক্লোজ। কঠোর পরিশ্রম করে, হি আর্নস হিজ লাইভলিহুড, সে জীবন ধারণ করে। মিস্টার আসলাম মাই কাজিন, যে হচ্ছে আমার চাচাতো ভাই, ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ানস ইন বাংলাদেশ, সে বাংলাদেশের অন্যতম মেধাবী একজন রাজনীতিবিদ। তাহলে মিস্টার আসলামের কমা, মিস্টার আসলাম সে কে, মাই কাজিন, কমা, ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ানস ইন বাংলাদেশ। ক্লিয়ার? মিস্টার আসলাম মাই কাজিন ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ানস ইন বাংলাদেশ। কোন সেন্টেন্সে প্রশ্ন করা বোঝালে তার শেষে, আচ্ছা এটা কি বুঝছো তোমরা, মানে আমরা যে ক্লোজ গুলো ব্যবহার করি, প্রত্যেকটা ক্লোজের পরে কি কি দিতে হয়? কমা। কমা দিতে আমরা যে লিখি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, তো দো হি ইজ পুয়ার এর পরে আমরা কি দিই? ফুল স্টপ না কমা? কমা। অর্থাৎ যদিও সে দরিদ্র, সে সৎ। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। ক্লিয়ার? এরকম ক্লোজের পরে কমা দিতে হয় এবং লাস্টে গিয়ে কি দিতে হয়? ফুল স্টপ, যে কোনো সেন্টেন্সের সমাপ্তি বোঝাতে। কোন সেন্টেন্সে প্রশ্ন করা বোঝালে তার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। কোন একটা সেন্টেন্স যেটা দ্বারা আমি প্রশ্ন করা বুঝাইছি, সে লাস্টে অবশ্যই কি বলবে? প্রশ্নবোধক চিহ্ন। তো ডু ইউ লাইক কফি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন এটা যদি আমরা ফুল স্টপ দিই, আমাদের মার্কস গেল। আর আর প্রশ্নবোধক সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন না দিলে কেমন জানি লাগে না? ডু ইউ লাইক কফি, এটা দেখতেও ভালো লাগে, বলো কেমন জানি মনে হয় যে কি যেন একটা মিসিং, কি যেন একটা মিসিং। সো হোয়াটস ইউর নেম বা হাউ আর ইউ, লাস্টে যদি আমরা না দিই, এটা দেখো ডু ইউ লাইক কফি, এটা ফুল স্টপ, কেমন জানি মনে হয়, সেন্টেন্সটা ইনকমপ্লিট লাগে। সো ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? প্রশ্ন করা হয়েছে, তুমি কি কফি পছন্দ করো, তোমাকে প্রশ্ন করলাম, তো এটা একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন করলে লাস্টে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হয়। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো? তুমি এখন কি করতেছো? লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। আজকে ক্রিকেট খেলায় কে জিতছে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? কারা জিতছে আজকে? ভাই বাংলাদেশ জিতে গেছে জিতছে মনে হয় ভাই, মেবি। জিতে গেছে, চলতেছে এখনো, ও জিতে এখন যাবে কিন্তু উইকেট পড়ে আচ্ছা, তো বাংলাদেশকে আজকে জিততে পারবে, ঠিক আছে? তো আমরা একটু এটা করি যে ক্যান বাংলাদেশ উইন টুডে, তো বাংলাদেশকে আজকে জিততে পারে, ঠিক আছে? বা উইল বাংলাদেশ উইন টুডে, বাংলাদেশকে আজকে জিতবে। তো উইল অথবা ক্যান, তুমি যেটাই দাও, এখানে যদি আমরা এটাকে, এটা একটা প্রশ্ন করছি আমি, যে বাংলাদেশকে আজকে জিতবে বা বাংলাদেশকে আজকে জিততে পারবে, পারবে কিনা বা জিতবে কিনা।
যখন আমি এটা জিজ্ঞেস করতেছি তখন এটা একটা কোয়েশ্চেন, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। ওয়ান ডে ম্যাচ তো এখন মনে হয় শেষ হয় নাই। কোন সেন্টেন্সে বিস্ময়, আবেগ, উচ্ছ্বাস বা মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পেলে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বিস্ময় সূচক চিহ্ন বসে। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি চিহ্ন বসে? বিস্ময় সূচক চিহ্ন। অর্থাৎ এক্সক্লামেশন মানে বিস্ময় প্রকাশ করা, মনে কোনো আবেগ প্রকাশ করা, খুব দুঃখ প্রকাশ করা, অথবা উচ্ছ্বাস বা আকস্মিক কোনো অনুভূতি। একটা সুন্দরবনে গেছো ঘুরতে, একটা টাইগার দেখে তুমি আচম সারপ্রাইজ হয়ে গেলা, ঠিক আছে? একটা পাখি দেখে, এত সুন্দর একটা পাখি দেখছো তুমি, তুমি বলতেছো হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। তো তোমার মনের আকস্মিক যে অনুভূতি, উচ্ছ্বাস, আবেগ, এটা প্রকাশ করে যে সেন্টেন্স, তাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ বিস্মিত হয়ে যাওয়া, অথবা খুবই দুঃখ পাওয়া, অথবা খুবই আনন্দিত হওয়া। ম্যাচ জিতে গেছে আজকে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। আমার অনেক দুঃখ পাইছো তো, তোমার বন্ধুর বাবা মারা গেছে, তাহলে অ্যালাস, বিষাদ। বিষাদ মানে বিষাদময় একটা খবর, হি হ্যাজ লস্ট হিজ ফাদার, সে তার বাবাকে হারিয়েছে। তো দেখো, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। তো এই যে হুররা এক্সপ্রেশনটা, এর পরে এক্সক্লামেশন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। হুররা উই হ্যাভ ওন দ্য গেম। আর উই হ্যাভ ওন দ্য গেম এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আগে সাবজেক্ট আছে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। সো এই যে যেটা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এরপরে ফুল স্টপ। কিন্তু এই হুররা যে এক্সপ্রেশনটা, এটা বিস্ময় প্রকাশ করা। আর বিস্ময় প্রকাশ যখন আমরা করি, তখন এটার পরে কোন চিহ্ন বসবে? বিস্ময়সূচক চিহ্ন, মানে এক্সক্লামেশন চিহ্ন। এটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝছি বুঝছো? ভাইয়া 14 জি ভাইয়া বুঝছি। অ্যালাস মানে বিষাদ, বিষাদময়, বিষাদময় বা বিষাদের একটা ঘটনা। হি হ্যাজ লস্ট হিজ ফাদার, সে তার বাবাকে হারিয়েছে, সে তার বাবাকে হারিয়েছে। হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, কত সুন্দর একটা পাখি। এখন দেখো, এইটা তুমি হুরাও বলো নাই, এলাসও বলো নাই, পুরো সেন্টেন্সটাই তুমি এক্সপ্রেশন দিছো। পুরো সেন্টেন্সটা দ্বারা তুমি বুঝাইছো, কোনো একটা শব্দ দ্বারা না। হুররা বা এলাস এই দুইটা বাদে কি দিয়ে বলছো তুমি? হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, কি চমৎকার একটা পাখি। ঠিক আছে, কি চমৎকার একটা পাখি। অথবা হোয়াটা না দিয়ে তুমি দিতে পারো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। হোয়াটা বা হাউ দুইটা দ্বারাই ব্যবহার করা যায়। হাউ বিউটিফুল বার্ড ইট ইজ এটা, অথবা হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। ক্লিয়ার? সো হোয়াটে বা হাউ দুইটা দ্বারা স্টার্ট করা যায়। সো লাস্টে কি দিতে হয়? প্রশ্নবোধক চিহ্ন, সরি প্রশ্নবোধক বলছে, এক্সক্লামেশন চিহ্ন। এখন তুমি যখন বলছো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ বা হাউ বিউটিফুল বার্ড ইট ইজ, তো এটা যখন তুমি বলতেছো, পুরা সেন্টেন্সটাই তোমার এক্সপ্রেশন, পুরা সেন্টেন্সটার মধ্যেই তুমি বিস্ময় প্রকাশ করতেছো, তখন এই সেন্টেন্সের শেষে গিয়ে কি বসবে? এক্সক্লামেশন চিহ্ন। আর এই যে সেন্টেন্সটা দেখো, এটা কিন্তু ইন্টারোগেটিভ না, মানে তোমাকে কিন্তু কোয়েশ্চেন করে নাই যে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা মানে হচ্ছে কি চমৎকার একটা পাখি। এটাকে আমি মানে কোনো প্রশ্ন করছি নাকি আমি উচ্ছ্বাস প্রকাশ করতেছি মনের? কোনটা কোনটা বলো? কি চমৎকার একটা মনের উচ্ছ্বাস। পাখি, এটা কিন্তু কোনো কোয়েশ্চেন না। তোমরা মনে করতে পারো ওয়ার্ড দেখে দেবে, এটা ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস ওয়ার্ড থাকলে তো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, কোয়েশ্চেন মার্ক দিতে হয়। কিন্তু এটা কিন্তু ডব্লিউএস ওয়ার্ড হইলেও এটা কিন্তু কোয়েশ্চেন করে না, এটা উচ্ছ্বাস প্রকাশ করছে, আকস্মিক অনুভূতি। পাখিটা দেখে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। ঠিক আছে, আমরা ম্যাচ দেখে এমন সারপ্রাইজড হয়ে যাই, তখন আমরা লিখি হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। ক্লিয়ার? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। মাঝে মাঝে যখন ক্যাচ ধরে, এমন সব ক্যাচ যেটা ধরা প্রায় অসম্ভব, তো আমরা বলি না হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ মানে কি লেভেলে একটা ক্যাচ ধরছে। ঠিক আছে, হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ম্যাচ, যখন আমরা খুব এনজয় করি। তারপরে এমন একটা কিক করছে যেটা আনবিলিভেবল, মানে 360 ডিগ্রিতে ঘুরা এমন ভাবে একটা কিক করছে, বলে হোয়াট আ কিক, হোয়াট আ কিক। একটা গাড়ি যাচ্ছে রাস্তায়, অসাধারণ, হোয়াট আ কার, হোয়াট আ কার। ক্লিয়ার? এরকম। তো এটার পুরা মিনিংটা আছে হোয়াট আ কার ইট ইজ। ঠিক আছে, ইট ইজ। হোয়াট আ ম্যাচ ইট ইজ, হোয়াট আ ক্যাচ ইট ইজ, হোয়াট আ বাইক ইট ইজ। ঠিক আছে, তো হোয়াট আ ম্যাচ ইট ইজ, হোয়াট আ ক্যাচ ইট ইজ, এর প্রত্যেকটা আকস্মিক অনুভূতি, উচ্ছ্বাসিত হয়ে গেছে তুমি। হোয়াট আ কার ইট ইজ, কি চমৎকার একটা গাড়ি। তোমরা কি বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? সাজেশনের আনসার দিলেন না। সাজেশনের অ্যান্সার আপনি? আমি বুঝি নাই আপু, সাজেশনের মানে এই যে উইদাউট ক্লু এগুলা যে দিচ্ছেন, এগুলার আনসার দিলেন না। কোন উইদার ও সাজেশনের উইদাউট ক্লু গুলা তোমাদের, দেখো এটা একটু রেডি হয়ে আসতে সময় লাগবে আপু, কারণ সবগুলা বোর্ডের কোশ্চেন আমি একসাথে হাতে পাই না।
তো এইগুলো আমার ওই কোয়েশ্চেন গুলো থেকে টাইপ করব, টাইপ করে তারপরে এটা আর কি, মানে কোনো ব্যাচকে এটা এখনো দিতে পারিনি আপু, শুধু তোমার না। মানে ও বলতেছে কি যে সাজেশনের মধ্যে যে 15টা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আছে ওইটার পিডিএফ বা ওইটার সলিউশন আছে কিনা, ও এটা বলছে। ঠিক আছে, কিন্তু দেখি মার্কেটে কোনো বইতে আসছে কিনা। এত দ্রুত আসে নাই, কারণ এখনো পরীক্ষা শেষ হয় নাই। পরীক্ষা শেষ হইলে তারপরে সব আর্টস কমার্স সায়েন্স সব সাবজেক্টের কোয়েশ্চেন গুলো নিয়ে নিয়ে তারপরে গাইড করা হয়। সো এটা তো এখনো পরীক্ষা শেষ হয়নি। সায়েন্সের পরীক্ষা কবে শেষ? সায়েন্সের 8 তারিখে নাকি 13 তারিখে? 13 তারিখে। 13 তারিখে না? Okay. দেখো, আচ্ছা এইটা কি বুঝছো তোমরা? হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ক্যাচ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটা কি বুঝছো? ওকে, বুঝছো সবাই নাকি আবার বুঝাবো এটা? ভাইয়া বুঝছি। বুঝছি, এটা বুঝতে হবে না ভাইয়া, জি বুঝছি। ভাইয়া। ওকে, দেখো রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা বসে। রিপোর্টেড স্পিচ কোনটা? যেটা আমরা বলি মুখ দিয়ে, কথাটা যেটা বলি, যেমন হি সেইড টু মি, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলে? রিপোর্টিং ভার্ব। তো এই রিপোর্টিং ভার্ব না, রিপোর্টেড স্পিচ এর আগে পরে ইনভার্টেড কমা বসে, মানে শুরুতে আর শেষে। রিপোর্টেড স্পিচ, দেখো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। স্পিচ মানে কি? বক্তব্য। তো আমি কি বলছি সেটাই তো বক্তব্য, তাই না? তো রিপোর্টেড স্পিচ যেটা রিপোর্টিং ভার্ব না, কিন্তু এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কিন্তু আমাদের রিপোর্টিং ভার্ব নিয়ে কাজ না, আমাদের কাজ রিপোর্টেড স্পিচ নিয়ে। তো প্রত্যেকটা রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা বসে। হি সেড টু মি, সে আমাকে বললো, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। হি সেড টু মি আই ওয়াজ ইল, সাবজেক্ট ওয়াজ ইল, এর আগে ইনভার্টেড কমা, এর পরে ইনভার্টেড কমা, আর এই ইনভার্টেড কমা দিয়ে তারপরে ফুল স্টপ। তারপরে কি? ফুল স্টপ। হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো? আচ্ছা, এইখানে আমার একটা কোয়েশ্চেন আছে আমার নিজেরও। ন্যারেশনে এই জিনিসটা একভাবে দেয়া থাকে আর এইখানে আরেক ভাবে দেয়া থাকে, অনেক ক্ষেত্রে আমি খেয়াল করছি জিনিসটা। সো 1 সেকেন্ড। ন্যারেশন 6 নম্বর টপিক। তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নাই। আমি বুঝি না, একবারও শর্ট সিলেবাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও দেয় না, তারপরে ইয়াটাও দেয় না। আরেকটা টপিক আছে, ওটার নাম হচ্ছে যে প্রোনাউন রেফারেন্স। একটা শর্ট সিলেবাস দেয় নাই, যা যা দেয় তাইতেই ঘুরাই ফিরাই দেয়, কিন্তু যে টপিক গুলা বাদ চিরন্তন বাদ। আরো বাদ দিলে তো আরো ভালো ভাইয়া। সব বাদ দিয়ে দিলেই ভালো হয়, শুধু একটা রাখলেই হয়। একটা না না বাদ না, দিতে- মানে পঞ্চাশের ওই মার্কস জিনিসগুলো আরো দেয়ই ভালো না। স্যার। আচ্ছা ভাই, আমাদের কি 50 মার্কের পরীক্ষা হবে? ওই যে দেখলাম কিছুদিন আগে যে 50 মার্কের পরীক্ষা নেওয়ার জন্য নাকি স্মারকলিপি টিভি জমা দিলে দিতে হবে। দিলে হ্যাঁ, তোমাদের 2টা এক্সাম, এরপর 3টা এক্সাম আমাদের একসাথে। ওটা একটা রিপোর্ট করছে, দেয় নাই তো আমাদের কি এখনো। রিপোর্ট করছিল একটা একটা এক্সাম দিতে দিতেই শেষ। এটা কি 50 মার্কের হইতে পারে? শোনো, হইতে কারণ পারে, সম্ভাবনা আছে, হইতে পারে। হইতে পারে, তবে তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করি, 24 ব্যাচকে কি শর্ট সিলেবাস দিবে তোমরা কি মনে করো? এই যারা এখন এই না, 28 বলে তারিখে দিবে। এসএসসি পাস করছে। দিতে পারে ভাইয়া, বলা যায় না। আমরা কেমনে বলবো দিবে ভাইয়া? না ভাইয়া। আমাদের কাছে শুনতে হবে। দিবে না ভাইয়া, শিওর আমি এটা বলেই দিছে আগে। আমরা কি সম্ভাবনা আছে। জানি পুরো নাকি? দিবে না, কারণ না দেওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ করোনা 20 সালের করোনা 21 সালেও ছিল, 22 সালে তো এই বছর করোনার তো তেমন কিছু ছিলই না। ঠিক আছে, আর এখন তো 23 সাল চলে আসছে। তো আমার মনে হয় না যে শর্ট সিলেবাস দিবে। আবার শর্ট সিলেবাস না দিলে ফুল সিলেবাসে ওরাও মানবে কিনা এটা একটা বিষয়, কারণ সবগুলা ব্যাচ শর্ট সিলেবাস দিতে 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 22 ব্যাচ রে কি সিলেবাসে পরীক্ষা হয়েছে তোমরা যদি দেখতা ভাই, 6টা দিছিল শর্ট সিলেবাসে, সেই 9টা টপিক দিছিল, সেই 9টাতে পরবর্তীতে আরো 3টা কমায়, আরো 3টা কমায় মাত্র 6টা টপিকে পরীক্ষা নিছে ওদের। 6টা গ্রামারে 30 মার্ক আর রিটেনে 20, 6টা গ্রামার অনলি, মানে মুখস্থ করে গোলায় খেয়ে রেখে দেওয়া যায়। ক্লিয়ার এমন ভাবে? ওকে। সো দেখো রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা বসে। সো মনে রাখবা এই ফুল স্টপের পরে হবে এটা। আই ওয়াজ ইল, আমি অসুস্থ।
হি সেইড টু মি আই ওয়াজ ইল, সে আমাকে বললো আমি অসুস্থ। এটা রিপোর্টেড স্পিচ। তো এই রিপোর্টেড স্পিচের আগে ইনভার্টেড কমা আমরা দিলাম। রিপোর্টেড স্পিচটা এটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এরপরে ফুল স্টপ হবে। এটা যদি ইন্টারোগেটিভ হয়, প্রশ্নবোধক হয়, তাহলে এখানে আমরা কি দিতাম? প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক। যেমন ধরো আই ওয়াজ ইল না দিয়ে এখানে যদি কোয়েশ্চেনটা থাকতো যে ওয়াজ আই ইল, তাহলে এটা প্রশ্ন করা থাকলে আমরা এটা দিতাম প্রশ্নবোধক চিহ্ন, তারপরে দিতাম ইনভার্টেড কমা। মানে ইনভার্টেড কমা বসবে আগে এবং পরে। পরে মানে ফুল স্টপ থাকলে ফুল স্টপের পরে, যদি কোয়েশ্চেন মার্ক থাকে কোয়েশ্চেন মার্কের পরে। সো আই ওয়াজ ইল ফুল স্টপ, তারপরে লাস্টে গিয়া ওকে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক টিচার আস্কড মি, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলো। তো হ্যাভ ইউ কমপ্লিটেড, তো হ্যাভ এর আগে তো দিতে কোনো সমস্যা নেই আমাদের। হ্যাভ দিলাম, এর আগে ইনভার্টেড কমা বসাইছি, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, এটা প্রশ্ন করা। তুমি কি তোমার হোমওয়ার্ক সম্পূর্ণ করেছো? তুমি কি তোমার হোমওয়ার্ক সম্পূর্ণ করেছো, এটা প্রশ্ন করছে। তো এখানে কি চিহ্ন দিলাম আমরা, কোয়েশ্চেন মার্ক দিয়ে এখানে ইনভার্টেড কমা আমরা বসাই দিলাম। সো হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে তারপরে আমরা ইনভার্টেড কমা দিছি। টিচার আস্কড মি, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলো। কোন শব্দের অক্ষর বাদ দিয়ে ছোট করতে চাইলে সে স্থানে অ্যাপোস্ট্রফি চিহ্ন বসে। এছাড়া পজিটিভ মানে সত্ত্বাধিকার বা মালিকানার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসে। যেমন কোন শব্দের কোন অক্ষর আমরা বাদ দিতে চাচ্ছি, যেমন হোয়াট ইজ ইওর নেম, এই হোয়াট ইজ ইওর নেম না লিখে আমরা হোয়াটস ইওর নেম বলি। হোয়াট ইজ ইওর প্রবলেম, এটা না লিখে আমরা বলি হোয়াটস ইওর প্রবলেম। তো এই যে আমরা ইজ এর আইটাকে বাদ দিতে চাচ্ছি, অক্ষর বাদ দিয়ে ছোট করতে চাচ্ছি, তো এটাকে এই ক্ষেত্রে কি বসে? অ্যাপোস্ট্রফি। তো হোয়াটস ইওর প্রবলেম, এটা অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইওর প্রবলেম, কিন্তু এই ইজ এর আইটাকে কেটে আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিলাম একসাথে, হোয়াটস ইওর প্রবলেম। এবার এটা প্রশ্ন করা, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তোমার সমস্যা কি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দিস ইজ করিমস হাউস, এটা করিমের বাড়ি। দিস ইজ করিমস হাউস, করিমদের বাড়ি এটা। সো করিমদের বাড়ি, তুমি যদি দেই করিমের সাথে অ্যাপোস্ট্রফি এস না দাও তাহলে দিস ইজ করিম হাউস, মানে এটা করিম বাড়ি। এখন এটা কি করিম বাড়ি নাকি করিমদের বাড়ি বা করিমের বাড়ি, কোনটা? করিমদের বাড়ি অথবা করিমের বাড়ি, কিন্তু করিম বাড়ি তো আর না। যেমন ধরো দিস ইজ ত্রিনা হাউস, এখন একজনের নাম মনে করো ত্রিনা, আর এটা ত্রিনা বাড়ি না, ত্রিনাজ হাউস। বাংলাদেশ মনে হয় জিতছে, মহল্লায় চিল্লাচিল্লি হচ্ছে খেলা দেখা নিয়ে। বাংলাদেশ মনে হয় জিতে গেছে না, মেবি, খুব চিল্লাফাল্লা শোনা যাচ্ছে। এনিওয়ে, সো দিস ইজ ত্রিনাজ হাউস, এটা ত্রিনাদের বাড়ি, এটা ত্রিনাদের বাড়ি। ক্লিয়ার? কম্পাউন্ডার, সো এই ক্ষেত্রে দেখো এই পজিটিভ প্রোনাউন বুঝাইতে যে কাদের বাড়ি কাদের ঘর এই ধরনের, তোমার এটা মনে করো তোমার বাইক, ঠিক আছে, তাহলে দিস ইজ, তোমার নাম হচ্ছে ধরো যে রায়হান, তাহলে দিস ইজ রায়হান বাইক, তার মানে এটা রায়হান বাইক, মানে বাইকের নামই রায়হান বাইক না, রায়হানস বাইক। তোমাদেরকে আরেকটা দেখাই আমি। ধরো আমাদের এলাকার সবচেয়ে বিখ্যাত যে স্কুলটা মেয়েদের, ওইটার নাম হচ্ছে বিনাপানি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এখন এইটা গার্লস, এই এস কেন, এই যে অ্যাপোস্ট্রফিটা কেন এস এর পরে গিয়া গার্লস, মানে আর এল এর পরে হওয়া উচিত ছিল না, এরকম হওয়া উচিত ছিল না, কিন্তু পরে কেন বলো? না, তার জি কারণ ভাইয়া। হচ্ছে এস এর পরে দেওয়া হয়েছে, তার কারণ অনেকগুলো মেয়ে আছে সেই জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ এটা ওরে ভাই প্লুরাল, রে ভাই, একটা স্কুলে, একটা হাই স্কুলে কি একটা মেয়েরে পড়ায় নাকি অনেক মেয়েদেরকে পড়ানো হয় বলো? একজনকে না অনেককে? বাংলাদেশ অনেককে। অনেকগুলা। যদি একজন মেয়ের হইতো যে একজন মেয়েকে পড়ায়, তাহলে বিনাপানি গার্লস হাই স্কুল, তাহলে এইটা বিনাপানি গার্লস হাই স্কুল, কিন্তু একজনকে না অনেক মেয়েদেরকে পড়ায়, তো গার্লটা কি দেবে? গার্লস, ঠিক আছে, এস এর পরে অ্যাপোস্ট্রফি গার্লস। আবার মনে করো এটা বয়েজ, ঠিক আছে, আর ছেলেদের যে বিখ্যাত স্কুলটা ওটার নাম হচ্ছে SM গভর্নমেন্ট বয়েজ, ঠিক আছে। এখন বয়েজ এর ক্ষেত্রে আবার সেম, তো BOYS দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি। আর যদি একজন বয় হইতো তাহলে অ্যাপোস্ট্রফি হইতো কোথায়? ওয়াই এর পরে, কোথায় তো ওয়াই এর পরে, কিন্তু এখন কি সব এস এর পরে।
ওকে। কম্পাউন্ডার মানে যৌগিক শব্দ, অর্থাৎ যখন 2-3টা শব্দ মিলে একটা শব্দ হয়। তো এই কম্পাউন্ড ওয়ার্ডের একাধিক শব্দগুলোকে যুক্ত করতে একটা হাইফেন ব্যবহৃত হয়। কি একটা হাইফেন ব্যবহৃত হয়। দিস ইজ মাই ফাদার ইন ল, মানে ইনি হচ্ছে আমার শ্বশুর। দিস ইজ মাই ফাদার ইন ল, ফাদার আর ইন ল আলাদা আলাদা 3টা শব্দ, কিন্তু এই ফাদার আর ইন ল এটাকে একসাথে যুক্ত করতে মাঝখানে হাইফেন। তো এটা যদি এইভাবে দেয় যে ফাদার ইন ল, 3টা শব্দ এইভাবে, তার মানে এটার মিনিং হচ্ছে ফাদার ইন ল। ল মানে আইন, আইনের মধ্যে বাপ, কিন্তু আইনের মধ্যে বাপ না। যখন তুমি হাইফেন দিবা তখন এটা বোঝায় ফাদার ইন ল, মানে শ্বশুর। মানে কি? শ্বশুর। তুমি যদি এখানে তো মাদার ইন ল মানে শাশুড়ি, ঠিক আছে। ব্রাদার ইন ল মানে শালা, সিস্টার ইন ল মানে শালি। ক্লিয়ার? এরকম। হি ড্রাইভস অ্যান ওল্ড ফ্যাশনড কার, তো সে একটা পুরনো ধাঁচের গাড়ি চালায়, ড্রাইভ করেন। হি ড্রাইভস অ্যান ওল্ড ফ্যাশনড কার, ওল্ড ফ্যাশন, ঠিক আছে, মানে অনেক পুরনো ধাঁচের। এই ওল্ড আর ফ্যাশন এর মাঝখানে কম্পাউন্ডার। আচ্ছা, হি ড্রাইভস এ ব্র্যান্ড নিউ কার, তাহলে হি ড্রাইভস আ ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড নিউ কার। ক্লিয়ার? তো এখানে ব্র্যান্ড আর নিউ, ব্র্যান্ড নিউ কার। ক্লিয়ার? হি ড্রাইভস এ ব্র্যান্ড নিউ কার অথবা হি ড্রাইভস এ ওল্ড ফ্যাশন কার। সবসময় প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারের হয়। তো প্রপার নাউন বা প্রপার অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝায়? প্রপার নাউন মানে কি? যেগুলা পৃথিবীতে একটা আছে এবং যেগুলা নির্দিষ্ট, যেগুলা পৃথিবীতে নির্দিষ্ট। ঢাকা, এটা নির্দিষ্ট একটা জায়গার নাম না পৃথিবীতে? বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, USA, রাশিয়া, জাপান, ইউক্রেন, যত দেশের নাম আছে বা যত শহরের নাম আছে, যা কিছু নির্দিষ্ট প্রপার নাউন। প্রপার নাউন যেগুলো একটা জ্ঞাতি আছে, সবগুলোর ক্ষেত্রে কি বসবে? কি বসবে? বড় হাতের অক্ষর। ফার্স্ট এটা ঢাকার ডি আজীবন কি? বড় হাতের। বাংলাদেশের বি আজীবন কি? বড় হাতের। সিলেটের এস আজীবন কি? বড় হাতের। চিটাগং সি আজীবন বড় হাতের। তোমার নাম মনে করো ত্রিনা, আজীবনের টি কি? বড় হাতের। তৌসিফ টি বড় হাতের। আবির এ বড় হাতের। অনুপ, তুমি সব আমরা কি? প্রপার নাউন। আমরা কি? প্রপার নাউন, মানে যেটা দ্বারা একজনকেই বোঝায় এবং নির্দিষ্ট করে বোঝায়। আমি যদি বলি অনুপ, এখানে অনুপ যে সে হাত তুলবে। আমি যদি বলি কি বলে এখানে একজনের ফোনের নাম দেয়া সেভ করছে, আচ্ছা মাহিন, জিসান, নাফিজা, এই প্রত্যেকজন যার নাম বলতেছি সে, এগুলো প্রপার নাউন। প্রপার মানে নির্দিষ্ট বা জ্ঞাতিবাচক নাউন। ক্লিয়ার? একজনকে বোঝাচ্ছে। স্যামসাং এটা কোম্পানির নাম, প্রপার নাউন। আইফোন, কিন্তু এখানে একটা কথা আছে, আইফোন কেমনে লেখে জানো? আইফোন এমনি লেখে, মানে আইফোনের গায়ে আইফোনই ভাবে লেখা থাকে। আইফোন দ্বারা দেখা বলি, এই পিটা বড় হাতের, আই ছোট হাতের, পি বড় হাতের, এইভাবে লেখা থাকে আইফোন। ক্লিয়ার? সরি, এইভাবে লেখা থাকে আইফোন। ক্লিয়ার? আইফোনেরটা আমি আসলে এইভাবে লেখা থাকে সব সময়। স্যামসাং এর এস বড় হাতের, গ্যালাক্সির এস বড় হাতের, ভিভোর ভি বড় হাতের, 4টি ওরা বড় হাতের দেয় যদিও। তো কোম্পানির নাম কথার কথা আর কি, সব সময় কি বড় হাতের। আর আইফোনেরটা আলাদা, ডিফারেন্ট, ছোট। আইফোন এইভাবে লেখা থাকে, আইফোনের গায়ে এই যে এখানে এভাবে লেখা থাকে। তারপরে হচ্ছে যে আর কি তোমরা বলো প্রপার নাউন। যা নিউ ইয়র্কের NY বড় হাতের। প্রথম আলো একটা পত্রিকার নাম, পি বড় হাতের, এ বড় হাতের। ওয়াশিংটন পোস্ট বড় হাতের। টাইমস ম্যাগাজিন টি বড় হাতের। ফোর্বস ম্যাগাজিন এফ বড় হাতের। এগুলো সব কি? প্রপার নাউন। সব কি? বঙ্গোপসাগরের বি কি? বড় হাতের। পদ্মা সেতুর মানে পদ্মা রিভার, পি কোন হাতের হবে? বড়। কোন হাতের হবে? ক্যাপিটাল লেটারের। বুঝছো না? দেশের নাম হলে তো বড় হাতের হবে। যে কোনো কিছুর নাম আপু, নাম বা জ্ঞাতিবাচক যে কোনো কিছু, তোমার নাম, আমার নাম, নদীর নাম, দেশের নাম, রাজধানীর নাম, শহরের নাম, মুদ্রার নাম, সব বড় হাতের, সব। ক্লিয়ার? যার দ্বারা কোনো জ্ঞাতি বা নাম বোঝায়, যা কিছু নির্দিষ্ট, যে কোনো কিছুর নাম এক কথায়, এক কথায়, সেটা কি? বড় হাতের। বুঝছো না? বুঝো না আপু? ক্লিয়ার? বুঝছি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তো এটাকে বলে প্রপার নাউন, মানে নাম বা জ্ঞাতিবাচক। আমার নাম পাবেল, আমার পি বড় হাতের হবে, ঠিক আছে? এরকম তোমার নাম অনিক, এ বড় হাতের হবে। এই আমাদের বাণিজ্যিক রাজধানী মনে করো চিটাং, সি বড় হাতের হবে। বেনাপোলের বি বড় হাতের হবে। যশোরের যে বড় হাতের হবে।
ঠিক আছে, ময়মনসিংহের এম বড় হাতের হবে, গাজীপুরের জি বড় হাতের হবে। আচ্ছা, এরপরে প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলাকে বলে? চায়না, তাই না, একটা দেশের নাম, সি বড় হাতের। কিন্তু আমি চায়নাকে না বুঝায় চায়নার মানুষকে বলতেছি, বুঝাচ্ছি, তাহলে চাইনিজ, সেটাকে আমি কি বলি? চাইনিজ। তাহলে এই চাইনিজের যে বলতেছি, এই চাইনিজটাকেই বলে প্রপার অ্যাডজেক্টিভ। চায়না থেকে চাইনিজ মানে চাইনিজ পিপুলদের বোঝায়। আমি যদি বলি জাপানিজ, তাহলে কোন দেশের মানুষকে বোঝায়? জাপান। যদি আমি বলি আমেরিকানস, তাহলে কোন দেশের মানুষকে বোঝায়? আমেরিকা। আমেরিকার মানুষকে। তো এইগুলাকে বলে প্রপার অ্যাডজেক্টিভ। চাইনিজ, জাপানিজ, হাঁচি আসবে, কোরিয়ান, আমেরিকার, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, রাশিয়ান, ইউক্রেনিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশি, নেপালি, বার্মিজ, এই সব দ্বারা কি বোঝায়? প্রপার অ্যাডজেক্টিভ। বিভিন্ন জাতিকে বোঝায়। কাকে বোঝায়? বিভিন্ন জাতিকে। তোমরা কি বুঝছো না বুঝো নাই? ব্রিটিশ, বুঝতে ব্রিটিশ বা ইংলিশ। ব্রিটিশ, আচ্ছা, ইংলিশের ই আজীবন বড় হাতের। বইয়ের মধ্যে, খাতার মধ্যে তুমি একটা লেখা লিখতেছো, একটা সেন্টেন্সের মাঝখানে ইংলিশ বসছে, তারপরে ইংলিশটা কোন হাতের হবে? বড় হাতের। কারণ ইংলিশ কি? প্রপার নাউন। একটা ভাষা এবং একটা জাতিকে বোঝায়। দুই ক্ষেত্রে ইংলিশ কি? প্রপার নাউন। বুঝছো না বুঝো নাই? ভাষার নাম হিসেবেও ওকে, বুঝতে ঠিক, পারছি ভাইয়া। ক্লিয়ার। ওকে, সো প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে জাতির নামগুলা, জাপানিজ, চাইনিজ, অস্ট্রেলিয়ান, আমেরিকান, কানাডিয়ান, ব্রিটিশ, রাশিয়ান, ইউক্রেনিয়ান, ঠিক আছে, নেপালি, বার্মিজ, বাংলাদেশি, পাকিস্তানি, আফগানি, এই সব। তারপরে দেখো, মাসের নাম, দিনের নাম, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারের হয়। মাসের নাম, যে কোনো মাসের নাম, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত সব আজীবন বড় হাতের। যে কোনো দিনের নাম বড় হাতের, স্যাটারডে, সানডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এভরিডে, মানে প্রত্যেকটা, যেটা এভরিডে বাদে, এভরিডে মানে তো প্রতিদিন, মানে যে 7টা নাম, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ঠিক আছে, এই সবগুলা, এই 7টা নামের দিনের নামই কি? বড় হাতের। 12টা মাসের নাম বড় হাতের। বিখ্যাত ঐতিহাসিক কোন ঘটনা, ওয়ার্ল্ড ওয়ার 1 বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, দেখবা ডব্লিউ বড় হাতের। ওয়ার্ল্ড ওয়ার 2 দেখবা ডব্লিউ গুলা বড় হাতের। আমি একটু দেখাই দিই তোমাদেরকে। প্রথম বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 1, যেমন এখানে খেয়াল করো, ওয়ার্ল্ড ওয়ার 1, ঠিক আছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেখো, ওয়ার্ল্ড ওয়ার 1 আর দ্বিতীয় বিশ্বযুদ্ধকে বলে ওয়ার্ল্ড ওয়ার 2। তো এইভাবে রাখে। কারণ কি? কারণ এটা একটা ঐতিহাসিক ঘটনা। ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2, এই ডব্লিউ গুলা কি? বড় হাতের হয়। বুঝতে পেরেছো? কারণ এগুলো ঐতিহাসিক ঘটনা। তারপরে আবার ইন্ডিপেন্ডেন্ট ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধ বলতে কোন যুদ্ধ? 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। তো ইন্ডিপেন্ডেন্ট ওয়ার, এ আই বড় হাতের হবে, এবং ওয়ার এ ডব্লিউ বড় হাতের হবে, কারণ এটা ঐতিহাসিক ঘটনা। ওয়াজ স্টার্টেড ইন, শুরু হয়েছিল 25শে মার্চ কালরত থেকে। তো এই যে মার্চ, মার্চ একটা মাসের নাম, এমটা কি? বড় হাতের হবে। এমটা কি? বড় হাতের হবে। আচ্ছা, এখানে যদি মার্চ না থেকে কোনো একটা দিন থাকতো, মনে করো সানডে, তাহলে এসটা কি? বড় হাতের হইতো। তাহলে এসটা কোন হাতের হইতো? অবশ্যই বড় হাতের, কারণ মাসের নাম, দিনের গড। নাম, মাসের নাম, মাসের নাম, দিনের নাম, বিখ্যাত ঐতিহাসিক ঘটনাগুলোর নাম সব ক্যাপিটাল লেটারের হয়। আচ্ছা, আমি অর্থে প্রোনাউন আই সব সময় ক্যাপিটাল লেটারের হয়। সেন্টেন্সের শুরুতে বসুক, মাঝখানে বসুক, আর শেষে বসুক, আই দ্বারা যদি আমি কে বোঝায়, তাহলে সেই আই সব সময় কি? ক্যাপিটাল লেটার। when I read, আমি যখন পড়ি, I don't talk to anybody, আমি কারোর সাথে কথা বলি না। তো when I read, আই অর্থে যখন আমি কে বোঝায় আই দ্বারা, তখন এটা সেন্টেন্সের শুরুতে বসুক, মাঝে বসুক, শেষে বসুক, লাস্টে বসুক, যেখানে বসুক, আই বড় হাতের। when I read, when আর read এর মাঝখানে I don't talk to anybody, আবার আই, এটা সেন্টেন্সের মাঝখানে, কমার পরে আই। when আর read এর মাঝখানে আই বড় হাতের। this is I, সেন্টেন্সের মাঝখানে who am responsible for these mistakes, এটা হচ্ছে আমি, যে এই ভুলগুলোর জন্য দায়ী। সো দিস ইজ আই, দিস ইজ আই। ক্লিয়ার? আইটা কি? এখন তোমার এইখানে ভুলটা এভাবে দিবে, এটা তোমাকে কারেক্ট করা লাগবে। when I read, তাহলে এই আইটাকে তুমি ঠিক করে কোনতে দিবা? ক্যাপিটাল লেটারে, কারণ এটা ভুল আছে। দিস ইজ আই হু এম, আই কখনো সেন্টেন্সের মধ্যে স্মল লেটারে বসে? আই কোনোদিন সেন্টেন্সের মধ্যে ছোটতে বসে?
কখনোই না ভাইয়া বসে না। তো কি আইটা কি হবে, বড় হবে, তখন এটা তোমাকে চেঞ্জ করে ক্যাপিটাল লেটারে দিতে হবে। তো দিস ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস, হোয়েন আই রিড আই ডোন্ট টক টু এনিবডি। তো আই সবসময় ক্যাপিটাল লেটারের হয়, সেন্টার সেটা যেখানেই বসুক, শুরুতে, মাঝখানে আর শেষে, যেখানেই বসুক। আচ্ছা, তো আমরা নেক্সট দিন তোমাদের এই ক্লাসটা, পরবর্তী ক্লাসটা হয়ে ক্লাসটা শেষ হবে। আমার কথা কি বুঝছো সবাই? আমরা ভাইয়া গড এটা বুঝাই দেন। আচ্ছা আপনার ভাইয়া ভিডিও বুঝছি, গড জি লিখে ভাইয়া যে গড। বুঝছি ভাইয়া আচ্ছা, এই যে গট যেটা, এটা দ্বারা কি বোঝায়, তাই তো? ওই যে GOAT, গট, এটার মানে গ্রেটেস্ট অফ অল টাইম, গ্রেটেস্ট অফ অল টাইম। যেমন মেসিকে বলা হয় মেসি গট, ঠিক আছে? মানে লিওনেল মেসি গ্রেটেস্ট অফ অল টাইম। তুমি এইটা জিজ্ঞেস করছো না ভাইয়া, যে প্রশ্নটা করছো যে ভাইয়া গট দ্বারা কি বোঝায়, এটা জিজ্ঞেসো না? হ্যাঁ ভাইয়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ গোটা ভাইয়া, লাগবে না। সবগুলো ক্যাপিটাল লেটার দিতে হয়। না, এখানে ক্যাপিটাল লেটার বলতে কি, এটা একটা ফ্রেজের মতো আর কি, গ্রেটেস্ট অফ অল টাইম। এখানে যে এ তুমি ক্যাপিটাল আমি লেটার তো এই গড মানে ছাগল মনে করি। না 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 ভাইয়া, এই গোট মানে ছাগলের গোট না, এটা মানে গ্রেটেস্ট অফ অল টাইম, মানে ইতিহাসের থেকে এই পর্যন্ত সবচেয়ে সর্বকালের সেরা প্লেয়ার, গ্রেটেস্ট মানে সেরাদের সেরা, মহৎদের মহৎ, অফ অল টাইম মানে সব সময়ের সেরা, মানে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বেস্ট ইতিহাস থেকে আজ পর্যন্ত এদের মধ্যে। তো গ্রেটেস্ট অফ অল টাইম মানে সর্বকালের সর্ববৃহৎ বা সর্বকালের সর্বোচ্চ বা সর্বকালের সেরা অফ অল টাইম, ঠিক আছে? এটা বোঝায়। সো গোট মানে ছাগল না, গোট মানে নেইমারকে যদি বলে নেইমার গোট, বা মেসি গোট, মানে নেইমার গ্রেটেস্ট অফ অল টাইম, মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, এই GOAT, গোট। ক্লিয়ার? তোমরা কি এটা বুঝছো না বুঝো নাই ভাইয়া? হ্যাঁ Clear? ভাইয়া ভাইয়া, বুঝছি জি ভাইয়া। ভাইয়া নেক্সট দিন ইনশাল্লাহ তোমাদের কোর্সটা শেষ হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফিজ।